বাংলাদেশে রপ্তানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের কূটনৈতিক বিজয় বলেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে নিউ ইয়র্কবাসী শেষ শ্রদ্ধা। নিউ জার্সির রুরেল গ্রোভ কবরস্থানে দাফন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক অবশেষে 15% কমিয়ে 20% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। শুল্ক নিয়ে আজ এই ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। আগের ঘোষণা অনুযায়ী 1 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। সেই হিসেবে বাংলাদেশকে বর্তমানের গড় 15%-এর সাথে নতুন পাল্টা শুল্ক 20% যোগ করে মোট 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। মার্কিন প্রশাসনের সাথে মধ্যস্থতা আলোচনায় অগ্রগতির ভিত্তিতে ভারতের উপর 25%, শ্রীলঙ্কার উপর 20%, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপর 19%, আফগানিস্তানের উপর 15% আর মিয়ানমারের উপর 40% বাড়তি শুল্ক আরোপের তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। গত 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির অজুহাতে বাংলাদেশের উপর 37% ছাড়াও বিভিন্ন দেশের উপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা 9 এপ্রিল 3 মাসের জন্য স্থগিত করা হয়। এই সময়সীমা 9 জুলাই শেষ হওয়ার আগের দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান, বাংলাদেশে আরোপিত পাল্টা শুল্ক 2% কমিয়ে 35% করা হয়েছে। 9 জুলাই বাড়তি শুল্ক কার্যকর না করে 31 জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে আলোচনার সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে মার্কিন প্রশাসনের সাথে ম্যারাথন বৈঠক করেছে বাড়তি শুল্ক আরোপের তালিকাভুক্ত দেশগুলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের ট্যারিফ আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি। আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে প্রধান উপদেষ্টার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। প্রধান উপদেষ্টা বলেন, শুল্ক হার 20% নামিয়ে আনতে পারা প্রত্যাশিত হারের চেয়ে 17 পয়েন্ট কম। এই চুক্তি বাংলাদেশের তুলনামূলক সুবিধা ধরে রেখেছে, বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে প্রবেশাধিকার বাড়িয়েছে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে সংরক্ষণ করেছে। এটি সামনে আরও বড় সুযোগ, দ্রুততর উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধির দ্বার উন্মোচন করেছে বলেও মনে করেন তিনি। বাংলাদেশের 24 জুলাই আন্দোলন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনকে সে সময় গুরুত্ব সহকারে প্রচার করেছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সেই আন্দোলনের শহীদদের অবদান ও ত্যাগকে ঘিরে বছরব্যাপী প্রতিবেদন প্রকাশ করে বিদেশি গণমাধ্যমগুলো। তবে ভারতের কতিপয় গদি মিডিয়া হাঁটে ভিন্ন পথে। তারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে বাংলাদেশ নিয়ে নানা মিথ্যাচার করে। তবে শেষ পর্যন্ত ছাত্র জনতা হত্যা, নির্যাতন সহ শেখ হাসিনা নানা কুকর্ম গোপন রাখতে পারেনি কেউ। কেমন ছিল সে সময় গণমাধ্যমগুলি? শিরোনাম শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। জুলাই বিপ্লবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণকে এদেশের তরুণ প্রজন্ম একটি অবিস্মরণীয় ঘটনা বলে মনে করে। বছর ঘুরে সেই ইতিহাস রচিত ঘটনাকে স্মরণ করছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ। বাংলাদেশের গণমাধ্যমের পাশাপাশি বিশ্ব গণমাধ্যমেও রচিত আছে জুলাই বিপ্লবদের স্মৃতিকথা। গেল বছর বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন দেশের বেশ কিছু গণমাধ্যম বাংলাদেশে শেখ হাসিনার পতন ও জুলাই শহীদদের অবদান ঢালাওভাবে প্রচার করে। আল জাজিরার এক শিরোনাম ছিল, মাত্র 5 সপ্তাহের ব্যবধানে ছাত্ররা হাসিনাকে অপসারণ করেছে, তবে এই বিপ্লব সৃষ্টিতে সময় লেগেছে 15 বছর। রয়টার্সের এক প্রতিবেদন বলে, 2 মাসের আন্দোলনের সময় হাসিনার নির্দেশে শত শত মানুষের মৃত্যু হয়েছে। 1971 সালের পর এটিই ছিল সবচেয়ে বড় সহিংসতা। তবে উল্টো চিত্র ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমর্থিত কিছু মিডিয়ার। তারা শেখ হাসিনার পক্ষে কথা বলে। শুধু তাই নয়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলেও সে সময় নানা মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করে। তার মধ্যে অন্যতম রিপাবলিক বাংলা। চ্যানেলটির কথিত সাংবাদিক ময়ূক রঞ্জন বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী নির্যাতনের শিকার হচ্ছে এমন মিথ্যাচার করে নানা বানোয়ার তথ্য প্রচার করে। ভারতেও মুসলিম ও হিন্দুদের মধ্যে বিরোধ সৃষ্টি করে। শেষ পর্যন্ত ময়ূক রঞ্জনের এসব মিথ্যাচারের বিরুদ্ধে খোদ ভারতেই প্রতিবাদ হয়, মামলাও হয় 100-র বেশি। জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন শেখ হাসিনা। সম্প্রতি হাসিনার ফাঁস হওয়া সেই অডিওটি যাচাই করে বিবিসি বাংলা। অডিওতে বলা হয়, আন্দোলনকারীদের যেখানে পাবে সেখানেই গুলি করবে। আওয়ামী লীগের অনেক নেতা অডিওটি বানানো বলে দাবি করেছে। তবে বিবিসির ইয়ারশটের অডিও ফরেন্সিক এক্সপার্ট এটি সত্যতা যাচাই করেছে।
শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে শোক, শ্রদ্ধা আর ভালোবাসা চিরবিদায় জানিয়েছে নিউ ইয়র্কবাসী। জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে নিউ জার্সির রুলের গ্রোভ কবরস্থানে। স্থানীয় সময় বৃহস্পতিবার দিদারুলের জানাজায় অংশ নিতে শোকার্তদের ঢল নামে ব্রঙ্কসের পার্কচেস্টারে। ঝড়, বৃষ্টি আর বন্যার আবহাওয়া সতর্কবার্তা উপেক্ষা করে পার্কচেস্টার জামে মসজিদে তার জানাজায় অংশ নেন প্রায় 20,000 মানুষ। শোকাবহ পরিবেশে দিদারুলের স্মৃতিচারণ করেন তার পরিবারের সদস্য, বন্ধু, স্বজন আর সহকর্মীরা। শেষ বিদায়ের এই আয়োজনে শুধু নিউ ইয়র্ক পুলিশ বিভাগেরই 5,000 সদস্য উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল, সিটি মেয়র এরিক এডামস ছাড়াও পুলিশ কমিশনার, কংগ্রেস সদস্য সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি আর আসন্ন মেয়র নির্বাচনের প্রার্থীরা। তাদের বক্তব্যে বারবার ঘুরে ফিরে এসেছে বাংলাদেশের নাম। দিদারুলের লাশ দাফনের জন্য নেয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে হাজার হাজার পুলিশ সদস্য তাকে শেষবারের মতো সেলুট দিয়ে বিদায় জানায়। হেলিকপ্টার ব্যবহার করেও দেয়া হয় গার্ড অব অনার। গত সোমবার মিড টাউন ম্যানহাটনে বহুতল ভবনের ভেতরে বন্দুক হামলায় নিহত হন পুলিশ কর্মকর্তা দিদারুল সহ 3 জন। পরে আত্মহত্যা করে হামলাকারী শেন ডেভন তামোরা। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে বর্ণাঢ্য সাইকেল র্যালি হয়েছে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে সাইকেল র্যালিটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। রবীন্দ্র সরোবর থেকে ধানমন্ডি 8 নম্বর রোড হয়ে মিরপুর রোড, সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, দুয়েল চত্বর, হাইকোর্ট মাজার, বঙ্গবাজার হয়ে নগর ভবনে গিয়ে শেষ হয় সাইকেল র্যালি। এতে অংশ নেন 190 জন সাইক্লিস্ট। এবারে প্রতিপাদ্য সাইকেল চালান, সুস্থ থাকুন, সড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।